বিশেষ সেমিনার SC/ST রিজার্ভেশন প্রেজেন্ট কন্টেক্সট চ্যালেঞ্জেস অ্যান্ড দ্য ওয়ে অ্যাহেড। একটা মহতি সেমিনার আমি বলবো। এই সেমিনারে উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা সরকারের মন্ত্রী সুধাংশু দাস মহাশয়, এখানে উপস্থিত আছেন আরেকজন আমাদের সম্মানিত মন্ত্রী অনিমেষ দেববর্মা মহোদয়, এবং অন্যান্য সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অন্যান্য বক্তাগণ এবং আয়োজক সংস্থার সম্মানিত প্রতিনিধিগণ এবং উপস্থিত সকল এখানে আমাদের SC/ST সমাজের নাগরিকবৃন্দ, বিভিন্ন অফিসার্সগণ, আমি আপনাদের সবাইকে এই ধরনের একটা মহতি সেমিনার আয়োজন করার জন্য আমি আন্তরিকভাবে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, আমি অভিনন্দন জানাচ্ছি। আমরা সবাই জানি যে আজকের এই যে বিষয়ের উপর আমরা এখানে আলোচনা করছি, এই আলোচনা শুধুমাত্র একটা নীতিগত বিষয় নয়। আমাদের এই আলোচনা আমাদের সংবিধান, আমাদের সামাজিক ন্যায়, আমাদের যে ঐতিহাসিক দায়িত্ব, সেই ঐতিহাসিক দায়িত্বের সঙ্গে গভীরভাবে যুক্ত। ভারতীয় সংবিধানের রচয়িতা ডক্টর B.R. আম্বেদকর আমাদেরকে স্পষ্টভাবে এই বিষয়ে বলেছেন যে সংরক্ষণ কোনো দান নয়, সংরক্ষণ হলো একটা দীর্ঘদিনের বঞ্চনার বিরুদ্ধে ন্যায় প্রতিষ্ঠার একটি সাংবিধানিক ব্যবস্থা। সুতরাং আমাদের তপশিলি জাতি এবং উপজাতি সমাজ, আমরা জানি যে শতাব্দীর পর শতাব্দী আমাদের শিক্ষা, আমাদের ভূমি, আমাদের প্রশাসন এবং বিভিন্ন সুযোগ থেকে যে আমরা অতীতে বঞ্চিত ছিলাম, এই সংরক্ষণ সেই অসমতা দূর করার জন্যই সেটাকে প্রবর্তিত করা হয়েছে। কিন্তু আমরা জানি যে সেই সময় এটাকে দূর করা হয়েছিল, সেই সময়কার প্রেক্ষাপট এবং আজকের প্রেক্ষাপটের মধ্যে অনেক তফাৎ। সেই সময় যে প্রেক্ষাপট ছিল আর আজকের সেই প্রেক্ষাপটের সাথে যদি আমরা তুলনা করি, তাহলে আমরা দেখব যে আমাদের শিক্ষাক্ষেত্রে আমাদের SC/ST ছাত্রছাত্রীদের যে অংশগ্রহণ, সেটা আমরা বেড়েছে। প্রশাসনিক ও সরকারি পরিষেবায় আগের থেকে অনেক বেশি আমাদের প্রতিনিধিত্ব বেড়েছে। আজকের এই ভর্তি হল সভা, যেখানে একটা নির্দিষ্ট লেভেলের কর্মচারী কিংবা অফিসারদের এখানে ডাকা হয়েছে, তাদের উপস্থিতিও সেটা প্রমাণ করে। এবং সামাজিক ক্ষেত্র কিন্তু আমাদের অনেক আত্মবিশ্বাস তৈরি হয়েছে। সুতরাং আমরা বলতে পারি যে এখন আমাদের পূর্বাপেক্ষা আমাদের স্থিতির অনেক পরিবর্তন হয়েছে। কিন্তু আমি মনে করি পরিবর্তন হলো আমাদের যেখানে মূল গন্তব্যস্থল, সেই গন্তব্যস্থলে এখনো আমরা পৌঁছাইনি। কারণ আজও আমরা যদি দেখি যে আমাদের গ্রামীণ ST/ST পরিবারে এখনো প্রথম প্রজন্মের শিক্ষার্থী, আমার নিজের যে বিধানসভা, সেটাও একটা SC সংরক্ষিত বিধানসভা। সে আমার নিজের বিধানসভায় হোক, আমাদের খোয়াই জেলা হোক, ধলাই হোক, এ ধরনের জেলায় আমরা যদি গ্রামের দিকে তাকাই, তাহলে সেখানে আজও আমরা দেখব যে বাবা মা সর্বোচ্চ প্রাইমারি কিংবা অষ্টম শ্রেণী পর্যন্ত সেখানে পড়াশোনা করেছেন। ঘরে কেউ কখনো কলেজে পড়েননি, এরকম অনেক পরিবার আমরা সেখানে দেখি। UPSC, TPSC, নিট পরীক্ষা, JEE পরীক্ষা, এই যে শব্দগুলো, এই সমস্ত পরিবারের কারোর কাছে এখনো কিন্তু পরিচিত নয়। এরকম অনেক পরিবার আছেন। তো এই ধরনের একটা পরিস্থিতি আমাদের এখনো আছে। কিন্তু আমি আমার পূর্ববর্তী বক্তার যে বক্তব্য আমি শুনছিলাম,
সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে মাঝে মধ্যে আমাদের এই সংরক্ষণের বিষয়ে যে প্রশ্নচিহ্ন আসে, কিংবা সংরক্ষণ উঠিয়ে দেবে, সংরক্ষণ বন্ধ করে দেবে, সংরক্ষণের আর দরকার নেই, এগুলো শুরু থেকে যারা সংবিধান বিরোধী ছিলেন সেগুলো আজও ওই ধরনের বিরোধীরা একটা সক্রিয়তা কিংবা একটা চক্রান্ত, সেটা আগেও সক্রিয় ছিল, এখনো সক্রিয় ছিল। কিন্তু আমি যেহেতু একটা সরকারের প্রতিনিধি, মন্ত্রী, সে কেন্দ্রীয় সরকার বলুন আর রাজ্য সরকার বলুন, ডাবল ইঞ্জিন সরকারের প্রতিনিধি, আমি আপনাদেরকে আশ্বস্ত করছি যে 2014-র আগে আমরা এইসব বিষয়ে যেই টোনে আমরা কথা বলেছি, আজকে আমাদের সেই টোনে কথা বলার দরকার নেই। কারণ আমাদের সরকার সবকা সাথ সবকা বিকাশের মন্ত্র নিয়ে আমাদের সরকার চলছে, এবং সেখানে এসটিদের যতটা মর্যাদা দেওয়ার, সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে সরকার, আমাদের প্রশাসন পরিচালনা হচ্ছে। এসটিদের যতটা মর্যাদা দেওয়া দরকার, সেই মর্যাদাকে অক্ষুণ্ণ রেখে কিন্তু আমাদের সরকার পরিচালিত হচ্ছে। এর আগে যে সমস্ত সরকার আমাদের দেশে চলেছে, শুধুমাত্র আইন বানালেই হবে না, আইনের প্রতিপালন করাটাও কিন্তু দরকার। নিয়ম পালনও বানালেই হবে না, নিয়ম মানা এবং নিয়মের ধারক এবং বাহক হওয়া, সেটাও কিন্তু দরকার। আগেকার সরকার, ভারতবর্ষ গণতান্ত্রিক রাষ্ট্র, সংবিধানও রচনা হয়েছে গণতান্ত্রিক পদ্ধতিতে। 2014-র আগে যে সমস্ত সরকার বা যে সমস্ত পার্টি পরিচালিত সরকার চলেছে, তারা কেন এসসি এসটি রিজার্ভেশন মানবে? কারণ তারা স্বভাবেই নেই। তারা যেই পার্টি দ্বারা পরিচালিত সরকার চলেছে, সেই সব পার্টি তো নিজেই তারা গণতান্ত্রিক পদ্ধতি মানতেন না। তারা কি এসটিদের সম্মান দেবেন? তারা কি এসসিদের সম্মান দেবেন? মুখে বড় বড় বলি গণতন্ত্রের কথা, কিন্তু নিজের পার্টি চলতো পরিবারতন্ত্রে। তারা সম্মান দেবেন গণতান্ত্রিক অধিকারে? সেই সময় ছিল আমাদের। কিন্তু আজকে কিন্তু আমাদের সরকার সেই জায়গাতে যথেষ্ট উন্নতি করেছে। 2014-র আগে কোনো এসটি ভারতবর্ষের রাষ্ট্রপতি হননি। কেন হননি? 2014-র আগে এসটিদের আমরা আদিবাসী বলে, জনজাতি বলে আমরা সেখানে আখ্যায়িত করি, আমাদের প্রধানমন্ত্রী সম্মান করেন। 2014-র আগে কারা বঞ্চনা করেছে? নিশ্চয়ই 2014-র আগে, স্বাধীনতার পর, এসটিদের মধ্যে এমন কোনো ব্যক্তি ছিলেন না রাষ্ট্রপতি হওয়ার মতো? তাহলে কে সম্মান দিয়েছে সেটা আমাদের বুঝতে হবে। রামনাথ কোবিন্দ কোন সমাজের প্রতিনিধি? তার আগে কয়জনকে বানানো হয়েছে? আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমরা তিনজন রাষ্ট্রপতি, সবকা সাথ সবকা বিকাশের সবচেয়ে বড় নিদর্শন। আমাদের অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে যখন সরকার গঠন হয়েছে, আমরা যখন রাষ্ট্রপতি বানানোর আমরা যখন সুযোগ পেয়েছি, তখন আমরা প্রথম যাকে বানিয়েছি ডক্টর এপিজে আব্দুল কালাম, মুসলিম সমাজের প্রতিনিধি। সেকেন্ড আমরা বানালাম রামনাথ কোবিন্দ, তপশিলি জাতিভুক্ত সমাজের প্রতিনিধি। থার্ড আমরা বানালাম এসটি, জনজাতি থেকে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কারা। আমাদের ত্রিপুরা থেকে একজন রাজ্যপাল হয়েছেন, তার আগে কি কেউ রাজ্যপাল হওয়ার যোগ্য ছিলেন না আমাদের এসটি সমাজ থেকে? আমাদের ত্রিপুরাতে 2018-তে সরকার গঠিত হওয়ার পর যতজন পদ্মশ্রী পুরস্কার পেয়েছেন, অনিমেষ দা, ম্যাক্সিমাম এসটি সমাজের। আগে কি যোগ্যতা তাদের ছিল না পদ্মশ্রী পাওয়ার? যোগ্যতা ছিল, কিন্তু সেখানে দৃষ্টি দেওয়া হয়নি, কারণ নিজেদের উপর দৃষ্টি নেই। আমরা অনেক সময় কি, আমি মনে করি এখানে কোনো ব্যক্তিগত, আমার কার প্রমোশন আটকে গেল, কার প্রমোশন আটকে যায়নি, ব্যক্তিগত আক্ষেপের জন্য আমার মনে হয় এই সেমিনার নয়।
আমাদের গোটা সমাজটাকে, তপশিলি জাতি এবং আমাদের জনজাতি সমাজটাকে কিভাবে আমরা সেটাকে আঁকড়ে ধরে গোটা সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, সেইটা আমার মনে হয় চর্চার বিষয় আমাদের এই সেমিনারের, এবং সেই চিন্তা ভাবনা করলে আমাদের এই সেমিনারে সার্থকতা আসবে। আমি যে পার্টি থেকে বিলং করি, আমরা এসটি যে রিজার্ভেশন, আমরা মূলভূত বিশ্বাস করি যে ভারতবর্ষের যেই অগ্রগতি, আমাদের প্রধানমন্ত্রী বলেন যে এখন নর্থ ইস্টকে লুক ইস্ট নীতিতে নর্থ ইস্টকে চালাচ্ছেন, অর্থাৎ যেখানে সবচেয়ে বেশি জনজাতির বাস, নর্থ ইস্টের বিকাশ না হলে ভারতবর্ষের বিকাশ কখনোই সম্ভব নয়। জনজাতি এবং সমাজের অন্তিম শ্রেণী, আমাদের যে পার্টি, আমরা যে দর্শনে বিশ্বাস করি, সেখানে আমাদের দর্শনের মূল কথা হলো সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের উন্নয়ন। অন্তিম শ্রেণীতে কারা থাকে, কারা আছে পিছিয়ে? তপশিলি জাতিভুক্ত মানুষরা আছেন, আমাদের জনজাতি মানুষরা আছেন। সে কারণে সবচেয়ে বেশি আমাদের সরকারের মূল দর্শন এবং মূল নীতি হচ্ছে সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের সার্বিক বিকাশ। কিন্তু আগে যেই সরকারগুলো ছিল, শুধুমাত্র নয়, আমাদের দলীয় ব্যবস্থাপনার উদাহরণ এখানে আমরা দেবো, আমরা কতটা সেন্সিটিভ এই বিষয় নিয়ে, আমাদের সরকার কতটা সেন্সিটিভ। আমাদের সাংগঠনিক যে রচনা আছে ভারতীয় জনতা পার্টির, আমি রাজনীতির কথা বলছি না, কারণ আমি একটা কথা বলেছি যে কোনো নীতি এবং নিয়ম পালন করতে হলে আগে সেই নিয়মের ধারক এবং বাহক হতে হবে, তবেই সেই নিয়ম আপনি সঠিক বাস্তবায়নের পথে আমরা এগোতে পারবেন। আমাদের ভারতীয় জনতা পার্টিতে যেই রাষ্ট্রীয় স্তর থেকে বুথ কমিটি পর্যন্ত, রাষ্ট্রীয় স্তর থেকে রাষ্ট্রীয় সভাপতি থেকে রাষ্ট্রীয় আমাদের অল ইন্ডিয়া কমিটি থেকে বুথ কমিটি পর্যন্ত, সেখানে সভাপতি যেই কোনো কেউ হতে পারেন, সহসভাপতিদের মধ্যে কমসে কম এতজন এসসি থাকতে হবে, এতজন এসটি থাকতে হবে। জেনারেল সেক্রেটারিদের মধ্যে এতজন এসটি থাকতে হবে, এতজন এসসি থাকতে হবে। আমাদের সেক্রেটারিদের মধ্যে এতজন এসসি থাকতে হবে, এতজন এসটি থাকতে হবে, এতজন প্রত্যেকে যে এতজন আবার মহিলাও থাকতে হবে। অর্থাৎ পুরো কমিটিতে নির্ধারিত স্পষ্ট, কেন্দ্রীয় স্তরে পুরো কমিটিতে কতজন এসসি থাকবে সেই সংখ্যা নির্ধারিত, জেলা স্তরে, রাজ্য স্তরে, মন্ডল স্তরে এবং বুথ স্তরে। আমাদের পার্টির সাংগঠনিক রচনায় নির্ধারিত আছে। আর কোনো পার্টির আছে বলতে পারবেন কেউ পালন করে? তো সুতরাং কেন বঞ্চনা হবে না? আগে তো নিজেকে পালন করতে হবে। কোথা থেকে সব স্তরের নেতৃত্ব সব দিক থেকে তো উঠিয়ে আনার চেষ্টা করতে হবে। আমরা যারা পলিটিক্যাল পার্টি থেকে বিলং করি, রাজনৈতিক দিক থেকেও তো এসসি এসটি সমাজকে এগিয়ে নিয়ে আসতে হবে না? তা আমাকে দেখতে হবে কোন পার্টি, কোন সরকার এই বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করে। আমি পঞ্চায়েত মন্ত্রী, পঞ্চায়েত স্তরে যে পঞ্চায়েত বডি হয় আপনারা সবাই জানেন, পঞ্চায়েতের প্রথম যে আসন সেই আসন এসসি এবং এসটিদের জন্য সংরক্ষিত, তাই কিনা অনিমেষ দা? প্রথম আসন পঞ্চায়েত বডির, ওয়ার্ড নাম্বার 1, শুধু পঞ্চায়েত বডি নয়, নগর পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি, ওয়ার্ড নাম্বার 1 যেটা প্রথম নাম, সেটা এসসি অথবা এসটির জন্য কম্পালসারি সংরক্ষিত। সেখানে কি দেওয়া হয়েছে? অনলি 3% যদি থাকে জনসংখ্যা সেই ওয়ার্ডে, অনলি 3%, 3%, অনলি 3% যদি এসটি থাকে কিংবা এসসি থাকে, সেই আসন আমরা এসসি অথবা এসটি যে কোনো কাউকে আমরা দিতে পারি। কে করেছে এই ব্যবস্থাপনা? আমাদের সরকার সেই বিষয়ে, এসসি এসটিদের বিষয়ে যারা দীর্ঘদিন ধরে বঞ্চিত হয়ে এসছে, তাদের ক্ষেত্রে 2014 থেকেই যে অন্তিম শ্রেণীর মানুষদের নীতি নিয়েই কিন্তু আমাদের সরকার এগিয়ে চলছে। সে কারণে আগেকার যে অর্থনৈতিক স্থিতি আর বর্তমান অর্থনৈতিক স্থিতিতে সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের অনেক পরিবর্তন, অর্থসামাজিক পরিবর্তন কিন্তু এসছে।
সেই কারণে আমাদেরকে মনরেগা পরিবর্তন করে আমাদেরকে জি রামজি তার সেকেন্ড স্টেপে আসতে হয়েছে। মনরেগা নিয়ে এসেছিল সেই সময় ভারতবর্ষের বহু দরিদ্র শ্রেণীর মানুষ, আমাদেরই অন্তিম শ্রেণীর মানুষ দিনে দুবেলা খেতে পেত না। তাদেরকে যাতে বছরে অন্তত 100 দিনের কাজ দিয়ে তাদেরকে খাওয়ার ব্যবস্থাটা করা যায়, তার ব্যবস্থা সেখানে করা হয়েছে। সেই সময় গরিব মানুষের কাছে প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর ছিল না, সেই সময় গরিব মানুষের কাছে আয়ুষ্মান কার্ড ছিল না, সেই সময় গরিব মানুষের মধ্যে প্রধানমন্ত্রী অন্ন যোজনায় ফ্রিতে চাল ডাল দেওয়া ছিল না, সেই সময় সৌভাগ্য যোজনায় বিদ্যুৎ দেওয়া ছিল না, সেই সময় উজ্জ্বলা যোজনার মাধ্যমে মায়েদের গ্যাস দেওয়া সেই সময় ছিল না। আমি এরকম করে যদি বলতে চাই তাহলে যতগুলো প্রকল্প আজকে গরিব মানুষের সমাজের অন্তিম শ্রেণীর মানুষদের কাছে পৌঁছেছে, তাহলে সেখানে দেখবো যে আমাদের সেখানকার আর্থসামাজিক পরিস্থিতির অনেক পরিবর্তন করেছে। আজকে তার সেকেন্ড ধাপ। তো সেই কারণে আমি আমাদের সরকারের প্রতিনিধি হয়ে আমি আপনাদের বলতে পারি, আমাদের সরকার এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার সংকল্প নিয়ে কাজ করছে 2047-এ, এবং সেই সংকল্পের মূল বাস্তবায়নের যে পরিকল্পনা সেটা হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রত্যেকটা জনগণকে স্বাবলম্বী করা, প্রত্যেকটা জনগণকে সামাজিক এবং অর্থনৈতিক দিক থেকে সমান স্তরে নিয়ে আসা। তো তার মধ্যে আমাদের সবচেয়ে বেশি যে প্রায়োরিটি আছে সেটা আমাদের সরকার আমাদের এই তপশিলি জাতিভুক্ত মানুষদের মূল কেন্দ্রবিন্দুতে রেখে, এসটি সমাজের জনসাধারণকে মূল কেন্দ্রবিন্দুকে রেখে আমাদের সরকার কাজ করছে। সুতরাং এই সরকারের একজন মন্ত্রী হিসাবে এবং প্রতিনিধি হিসাবে আমি আপনাদেরকে দৃঢ়তার সাথে বলতে চাই, আমাদের সংবিধান প্রদত্ত যে এসসি এসটি যে সংরক্ষণ, এই সংরক্ষণের সাথে যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে না পৌঁছি ততক্ষণ পর্যন্ত আমাদের সরকার কোনো অবস্থাতেই আপোষ করবে না। আমি দৃঢ়তার সাথে আপনাদেরকে বলছি, যারা সংরক্ষণ দুর্বল করতে চায় তারা আসলে সংবিধানের যে মূল আত্মাকে তারা দুর্বল করতে চায়, এবং দুর্বল বিগত দিনে করেছে। সংবিধানের কোনো কিছু মান্যতা দেয়নি, একচেটিয়া সরকার চালিয়েছে, সংবিধানকে নিজের মর্জি মতো পরিবর্তন করেছে। আমরা আপাতকালের কালখণ্ড কিন্তু আমরা ভুললে চলবে না, যেভাবে সংবিধানকে গলা টিপে হত্যা করা হয়েছে। এখন আমাদের যে সরকার সংবিধানকে 100% মান্যতা দিয়ে, কারণ আমাদের এই দেশের মূল শক্তি হচ্ছে আমাদের সংবিধান। কেন? আমাদের সংবিধান একটা গণতান্ত্রিক পদ্ধতি, এই গণতন্ত্রে আমাদের দেশের হচ্ছে মূল শক্তি। তো স্বাভাবিক কারণে সেখানে সংবিধানকে অমান্য করে সেখানে আমাদেরকে কিন্তু কখনই আমাদের সরকার সংরক্ষণের সাথে আপোষ করবে না। তপশিলি সমাজকে আমাদেরকেও ভাবতে হবে যে আমরাও যেন সংরক্ষণ আমাদের অবশ্যই সহযোগিতা করবে, কিন্তু মাত্র শুধু সংরক্ষণের দিকে তাকিয়ে আমাদের সমাজ এগিয়ে যাবে এটা কখনো আমাদের সমাজের অগ্রগতির সঠিক দিশা হতে পারে না। সংরক্ষণ আমাদের সহযোগিতা করবে, কিন্তু আমরাও কোনো অংশের মানুষ থেকে কম নই। আমাদেরও দুটো হাত আছে, চোখ আছে, নাক আছে, কান আছে, সব আছে। আমাদেরকেও অন্যান্য সমাজের মতো আমাদেরকেও সেই ধরনের স্পিরিট নিয়ে আমাদেরকেও এগোতে হবে। আগের বা স্থিতির তুলনায় কিন্তু অনেকটাই আমাদের পরিবর্তন হয়েছে। আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমি ত্রিপুরার একটা প্রত্যন্ত গ্রাম নলছড়ের ক্যাম্পতলি থেকে আমি বিশ্বের সর্ববৃহৎ ছাত্র সংগঠনের অল ইন্ডিয়া সেক্রেটারি হয়েছি, সারা দেশ ঘুরে বেরিয়েছি, একবার নয়। সেখানে দুটো টার্মস ম্যাক্সিমাম থাকতে পারে, আমাকে স্পেশালি 3টে টার্মস এই দায়িত্ব দেওয়া হয়েছে। সেটা কিন্তু আমি এসসি হওয়ার দরুন দেইনি, আমি জানতও না আমাদের এই সংগঠন যে আমি এসসি সমাজ থেকে বিলং করি। তো সুতরাং দারিদ্রতা আমার এখানে যতটা অসুবিধা ছিল, সামান্য বৃষ্টি হলে স্কুলে যেতে পারতাম না নৌকা ছাড়া। এখানে আমার জেঠু বলবো, আমার সন্তোষ জেঠু এখানে আছেন, আমরা একই পঞ্চায়েত থেকে বিলং করি, আমার পাশের গ্রামে রাজেন্দ্রনগর বাড়ি। উনি ওই সময়কার স্থিতি জানেন।
উনিও এখান থেকে উঠে এসছেন। আমাদের এসসি সমাজ থেকে আমরা এই দুজনকে আইডল মনে করতাম সেই সময়কার আমাদের গ্রামে ছোট ছোট, একজন সুকুমার বর্মন, একজন আমাদের সন্তোষ জেঠুকে আমরা আইডল মনে করতাম। পরবর্তী সময়ে আমাদের এই এসসি সমাজ থেকে আরেকজন ডক্টর বেরিয়েছেন, আমি জানি না এখানে উপস্থিত আছেন কিনা, ডক্টর স্বপন বর্মন। আমরা সেই সময় ছোটবেলায় এদের চাইতে বড় আইডল আমাদের সামনে ছিল না। সেই সময় আমরা যখন মাধ্যমিক পাশ করতাম আমাদেরকে দেখতে আসতো লোকে, গুনতাম কোথায় থেকে কে মাধ্যমিক পাশ করেছে, গুনে পেতাম না। আজকে কিন্তু ঘরে ঘরে শিক্ষিত, এটাও দেখতে হবে। তো সেই সময় যদি সমস্ত দারিদ্রতা ইত্যাদি সমস্ত উপেক্ষা করে আমরা যদি এত দূর এগিয়ে যেতে পারি, সেই স্পিরিটটা আমাদের জনগোষ্ঠীর যে নবপ্রজন্ম, নতুন প্রজন্ম আছে তাদের মধ্যে কিন্তু আমাদেরকে জাগানোর চেষ্টা করতে হবে, আমরা যারা এই জায়গায় আজকে হলের মধ্যে বসে আছি। এই জিনিসটা করার কিন্তু তাদের মধ্যে কনফিডেন্স জাগানোর দরকার আছে, আত্মবিশ্বাস জাগানোর দরকার আছে। আমরা অদ্বৈত মল্লবর্মণের জন্ম জয়ন্তী আমরা পালন করি, 3 দিন ধরে পালন করে এলাম। অদ্বৈত মল্লবর্মণ সারা বিশ্ববিখ্যাত, বাংলা সাহিত্যে চিরজীব উনি অমর হয়ে থাকবেন তার লেখনীর জন্য। উনি তো আমাদের যেই পরিস্থিতি থেকে আমরা উঠে এসেছি সেই পরিস্থিতি থেকেই তো স্থান কাল পাত্রের বাইরে ওনার নিজেকে নিয়ে গেছেন না। সেই সময় তো উনি সংরক্ষণের চিন্তা করেননি। তা আমাদেরকে একটু ভাবতে হবে, আমাদেরকে দায়িত্ব নিতে হবে। আমাদের যে নবপ্রজন্ম আছে তাদেরকে আমরা কিভাবে কনফিডেন্স বিল্ড করব, তাদেরকে কিভাবে আমরা সহযোগিতা করব, এই সেমিনারের পাশাপাশি তাদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট কিভাবে আমরা করব, তাদের মধ্যে নেতৃত্বের বিকাশ কিভাবে আমরা করব, তাদের মধ্যে তাদেরকে কেরিয়ার গঠন করার গাইডেন্স আমরা কিভাবে দেব। আমার মনে হয় আমাদের যারা আমরা এই স্তরে উঠে এসেছি সেই দায়িত্বটা আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আগামী দিনে আমাদের দায়িত্ব নেওয়া উচিত। শুধুমাত্র সংরক্ষণের ভরসা নেই, সংরক্ষণ আমাদের আসে, সংরক্ষণ থাকবে যতক্ষণ না পর্যন্ত ভারত বিশ্বের 1 নম্বর রাষ্ট্র পরিণত না হয়। আর 1 নম্বর রাষ্ট্রের আমাদের মূল জায়গা কোনটা? কেন্দ্র। আর রামজি নিয়ে আসার মূল উদ্দেশ্যই হচ্ছে ব্যক্তিকে স্বাবলম্বী করা, প্রত্যেকটা পরিবারকে স্বাবলম্বী করা, সেখানকার যে সমস্ত যারা উদ্যোগ নিয়ে কাজ করতে চায় তাদের কোনো উদ্যোগ সৃষ্টি করার, সেখানে স্বাবলম্বী করা, উদ্যোগ সৃষ্টির মাধ্যমে প্রত্যেকটা পঞ্চায়েতে অ্যাসেট তৈরি করা, প্রত্যেকটা পঞ্চায়েতকে স্বাবলম্বী করা, এবং সে স্বসহায়ক দল যারা আছে তারা যদি অর্থের অভাবে কোনো পরিকাঠামো তৈরি না করতে পারে, সেই পরিকাঠামো তৈরির জন্য সেখানে ফান্ড দেওয়া, এটা সমস্ত রামজি সেখানে সহযোগিতা করবে। সুতরাং ব্যক্তি থেকে রাষ্ট্র স্বাবলম্বনের মধ্য দিয়ে ভারতকে বিকশিত করার সংকল্প নিয়ে একটা মহান যুগান্তকারী উদ্যোগ আমাদের প্রধানমন্ত্রী নিয়েছেন, যেটা রামজির মাধ্যমে আমাদের সমাজ আংশিক তারা লাভবান হয়েছে। সবচেয়ে বেশি মনরেগার মাধ্যমে লাভবান হয়েছে দালালরা সবচেয়ে বেশি, আর আমাদের লোকেরা সেখানে আংশিক, কিন্তু তারা কোনো অ্যাসেট তাদের ক্রিয়েট হয়নি, তারা স্বাবলম্বনের পথে যতটা এগোনো উচিত সেটা এগোতে পারেনি, যেটা আগামী দিনে রামজি দেবে। তা আমি সেই কারণে আমি আমার যেটা রেডি করে এসেছিলাম আমি এইটাতে যাইনি। আমার মনে যেটা হয়েছে, আমার মনে হয় আগামী দিনে আমাদেরকে আমাদের এই সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য পূর্বের যে ধ্যান ধারণা আমাদের মাথায় কি ঢুকিয়ে দিয়েছে, কতগুলো শব্দ আগে আমরা কতগুলো শব্দ শুনতাম, তপশিলি জাতি এই কথাটা এবং জনজাতি এই কথাটা উচ্চারণ করার আগেই কতগুলো শব্দ বলা হতো, লাঞ্ছিত, বঞ্চিত, নিপীড়িত, অত্যাচারিত, শোষিত, অবহেলিত, কতগুলো শব্দ। এইগুলো শুনিয়ে 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 আমাদের মানসিকতা এমনভাবে প্রস্তুত করে দিয়েছে যে আমরা যেন একদম অযোগ্য, আমাদের কোনো যোগ্যতা নেই, আমরা কোনো কিছুই করতে পারি না, আমাদের কোনো কিছুই করার ক্ষমতা নেই। বাস্তবে তা নয়। আমাদের সংবিধান প্রণেতা কিন্তু তপশিলি জাতিভুক্ত মানুষ, এটা মাথায় রাখতে হবে। বিশ্বের সর্ববৃহৎ সংবিধান প্রণেতা তপশিলি জাতিভুক্ত মানুষ। আমাদের থেকে রাষ্ট্রপতিও হচ্ছে, আমাদের থেকে প্রধানমন্ত্রীও হবে, আমাদের থেকে এসটি সমাজ থেকেও রাষ্ট্রপতি, রাজ্যপাল সব হচ্ছে। প্রধানমন্ত্রী হওয়ার জন্য কোনো সংরক্ষণ নেই, রাষ্ট্রপতি হওয়ার জন্য কোনো সংরক্ষণ নেই, রাজ্যপাল হওয়ার জন্য কোনো সংরক্ষণ নেই, পদ্মশ্রী পাওয়ার জন্য কোনো সংরক্ষণ নেই। কিন্তু যদি পেয়ে থাকে তাহলে আমাদের মধ্যে যোগ্যতা আছে, আমাদের মধ্যে সামর্থ্য আছে, আমাদের মধ্যে শক্তি আছে, সেটাকে আমাদেরকে জাগাতে হবে শুধুমাত্র।
আর সেটাই আমাদের এই অফিসার লেভেল, আমরা যারা ওই লেভেল থেকে উঠে এসেছি, আমাদের দায়িত্ব এবং কর্তব্য। আমি মন্ত্রী হয়েছি, এসসি কোটায় মন্ত্রী হয়নি, কটু সত্য কথা বলছি। আমি এসসি কোটায় মন্ত্রী হইনি, কিন্তু এসসি সমাজ থেকে বিলং করি। এর মানে সংরক্ষণকে আমি অবজ্ঞা করছি তা নয়, সংরক্ষণও আমাকে সহযোগিতা করেছে, কিন্তু সংরক্ষণকে কাজে লাগিয়ে আমার যোগ্যতার বিকাশও কিন্তু আমাদেরকে করতে হবে, যদি গোটা সমাজটাকে আমরা তুলে আনতে চাই। আর গোটা সমাজ তুলে আনলে এই ধরনের যারা চক্রান্তকারী আছে তারা আমাদের সামনে বিফল হবে, এবং তাদেরকে বিফল করার রাস্তা এটাই। তা আমি আশা করি আমি যে বক্তব্যগুলো আপনাদের সামনে রাখলাম, কোনো ব্যক্তিগত আক্রমণ করিনি, আমার মনের কথা মনের মতো, আমি যেটা করে এনেছি সেটা কিন্তু আমি পুরোটা বলিনি, মনের কথাটা মনের মতো করে বলেছি। আগামী দিনে এই ধরনের সেমিনারের মধ্য দিয়ে শুধু আমি ব্যক্তিগত কি পূর্ণ হলো কি হলো না, ব্যক্তিগত কিভাবে অত্যাচারিত হয়েছি কি হয়নি, কিংবা কিভাবে শোষিত হয়েছি কি হয়নি, এটা বাদ দিয়ে আমাদেরকে গোটা এই যে দুটো সমাজ, এসটি এবং এসসি, গোটাটাকে আমরা কিভাবে মুখ্য ধারায়, সমাজের মুখ্য ধারায়, এবং যে ভারত বিকশিত ভারতের দিকে অগ্রসর হচ্ছে, আমরা সবাই একই ধারায় সেই বিকশিত ভারতের দিকে সবাই হাতে হাত মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে অগ্রসর হব, সেই দিকে দৃষ্টি নিয়ে। এবং অবশ্যই যেখানে যেখানে ত্রুটি বিত্রুটি যেখানে যেখানে আসবে, আমি একটা দপ্তরের মন্ত্রী, সেখানেও যখন রিজার্ভেশন কোটা আসে সেখানেও দেখা যায় ইগনোর করার চেষ্টা হয়, এটা সত্য, কিন্তু আমাকে অ্যালার্ট থাকতে হবে, আমাকে জাগরুক থাকতে হবে। আর যেই সরকার আমাদেরকে সম্মান দিচ্ছে তার পাশে দাঁড়াতে হবে, শুধু বিরোধিতার জন্য বিরোধিতা নয়। আমার ব্যক্তিগত কিছু একটা হয়নি বলে আমি ওই আগের সরকার ভালো ছিল আর এই সরকার আমাকে দেয়নি, তাহলে শুধু ব্যক্তিগত আশা আকাঙ্ক্ষা মহত্বাকাঙ্ক্ষা পূর্ণ হয়নি বলে যদি যেই সরকার আমাদের সার্বিকভাবে পাশে দাঁড়াচ্ছে, আমাদের সম্মান দিচ্ছে, আমাদেরকে শক্তি যোগাচ্ছে, আমাদের সমস্ত প্রকার সুবিধা দিচ্ছে, তাদের বিরোধিতা যদি করি, তাহলে কোনো দিনও আমাদের গোটা সমাজটাকে নিয়ে আমরা এগোতে পারবো না। আগের সরকার ব্যক্তিকেন্দ্রিক ছিল, তুই বাঁচলে তোর বাবার নাম, সমাজ দিয়ে কি হলো, দেশ দিয়ে কি হলো, তুই বাঁচলে তোর দেশের নাম। দেশের চিন্তা সরকারের না, দেশের চিন্তা আমাদের প্রত্যেকের, প্রত্যেক সমাজের আমাদের দেশের চিন্তা প্রত্যেকেই করতে হবে, নিজেদের সমাজের চিন্তাও করতে হবে, এবং আমাদের এই সমাজ আমাদের দেশকে কি কন্ট্রিবিউশন দিতে পারি সেই চিন্তাও আমাদেরকে করতে হবে। আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে। ওই পুরনো বস্তাপচা চিন্তাধারা, বস্তাপচা নীতি, ওই বস্তাপচা যে কর্মচারী সম্মেলনের ভাষণ, সেগুলোকে ভুলতে হবে। দেশকে ধ্বংস করেছে, দেশের সংস্কৃতিকে ধ্বংস করেছে, দেশের মহাপুরুষকে অপমান করেছে, এগুলো আর এখন চলবে না। আমাদের ধ্যান ধারণা চিন্তাধারা পাল্টে আগামী দিনে গোটা সমাজটাকে আমরা এগিয়ে নিয়ে যাব, এই সংকল্প নিয়ে এখানে যেতে হবে। যে সরকার আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, এখানে আবার একটা আছে যে কেউ যদি এগিয়ে নিয়ে যেতে চায় তাকে কিভাবে পেছন দিকে টেনে নিয়ে আসতে হবে, তার চিন্তাধারা করার লোক বেশি। এই ধ্যান ধারণা চিন্তাধারা থেকে আমরা বেরিয়ে এসে আমাদের গোটা সমাজটাকে আমরা কিভাবে আমরা এগিয়ে নিয়ে যাব। সংরক্ষণ আছে, সংরক্ষণ থাকবে সংবিধানে, শুধুমাত্র এই সংবিধানের অপব্যবহার কোথায় কোথায় মাঝে মধ্যে হচ্ছে সেই বিষয়ে আমাদের প্রত্যেকে সজাগ থাকতে হবে, প্রত্যেককে সচেষ্ট থাকতে হবে, এবং সেইটার মধ্য দিয়ে কিন্তু আমরা ওই যে কিছু চক্রান্তকারী যারা ওই মানসিকতা নিজে এবং নিজের পরিবারেরই সব উপকার চায়, ভালো চায়, এদেরকে পরাস্ত করতে হবে। তো এই সংকল্প নিয়ে আমরা এখান থেকে যাব, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমি দেরিতে এসেছি, আবার একটু তাড়াতাড়ি বেরিয়ে যাবো, কেননা আমি ব্লকে একটা মিটিং রেখেছিলাম 1টার সময়, তাদেরকে অপেক্ষা করতে বলেছি। তো এই কারণে দেরিতে আসা এবং তাড়াতাড়ি যাওয়ার জন্য আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। অত্যন্ত গভীর